সিনথিয়া নামের খুবই সহজ সরল একটা মেয়ে, যে কিনা অনেকটা বোকা প্রকৃতির ছিল। তবে সে নিভেল নামক একটা ছেলেকে খুবই ভালোবাসতো, যে কিনা ছিল অনেক বড় বড় ড্রামার হিরো। তাই সিনথিয়ার সব সময় তাকে নিয়ে স্বপ্ন দেখত। কিন্তু হঠাৎ করেই একদিন দেখা যায় সিনথিয়া কোনো না কোনোভাবে নিভেলের বাড়িতে চলে যায়, যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। কিন্তু নিভেল তো ছিল অনেক বিখ্যাত একজন হিরো, তাই সিনথিয়া তাকে অনেক বেশি ভালোবাসলেও সে তার কাছ থেকে অনেক দূরে দূরেই থাকতো। কিন্তু এক পর্যায়ে সিনথিয়া জানতে পারে যে নিভেল আসলে অনেক বড় হিরো হলেও সে তার জীবন নিয়ে অনেক বেশি ডিপ্রেসড। তাই সিনথিয়া তখন নিভেলের জন্য সবকিছু করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? নিভেল কি শেষ পর্যন্ত সিনথিয়ার মতো সাধারণ একটি মেয়েকে আপন করে নিয়েছিল, নাকি এখানেই শেষ হয়ে গিয়েছিল তাদের সমস্ত সম্পর্ক? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গরিব কিন্তু একটা সুখী পরিবারকে দেখানো হয়, যেখানে একজন মা পরিবারের সবাইকে রাতের খাবার সার্ভ করছেন। সেই মায়ের সন্তানদের মধ্যে এক ছেলের নাম থাকে নেভিল। সে খুবই পরিশ্রমী, সংসারের ভরণ পোষণের জন্য সে অক্লান্ত পরিশ্রম করে। তার আরেক ছেলে নকুল, যে কিনা বেকার, এখনো পড়াশোনা করছে। খাবার টেবিলে নকুল এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে সবার প্লেট থেকে ভাত নিয়ে নিজে খায় আর বাকিদের মার খেতে দেয়। এরপর নেভিল বলে, যদিও তারা গরিব, কিন্তু যতক্ষণ তারা পরিবারের সবাই একসাথে থাকবে ততক্ষণ স্বর্গ মনে হয়। এরপরে সিন শিফট হয়। পরের স্থানে দেখানো হয় সিনথিয়া ছুটির দিনে তার বাড়িতে একা বসে বোর হচ্ছিল। তখন সে দ্য ব্রাদার্স হ্যাপি লাইফ ড্রামাটি দেখছে। মানে প্রথমে আমরা যে পরিবারটিকে দেখলাম সেটা আসলে একটা ড্রামার অংশ ছিল। সিনথিয়া বিরক্তিকর একটা মুখ করে রেখে বলে, এই 2 ঘন্টায় আমার বৃথা গেল। এই ড্রামাটা তো খুবই বাজে ছিল। রাইটার এসব কি লিখেছে? এক ভাই নেভিল পরিবারের আর্থিক উন্নতি করার জন্য এত কষ্ট করছে, অন্যদিকে কিনা তার ভাই নকুল যা খুশি তাই করছে। এভাবে চলতে থাকলে তো তারা কিছুদিনের মধ্যেই না খেয়ে মারা যাবে। এসব কথা বলে সে প্রচন্ড ডিস্টার্ব হয়ে হাতে থাকা ট্যাপটা পাশে ছুঁড়ে মারে। তখনই বাসার লাইটগুলো অন অফ হতে শুরু করে। সে ইলেকট্রিসিটিতে কোথায় সমস্যা হয়েছে দেখার জন্য বাসা থেকে উঠতেই সোফার কোনায় পা বেঁধে পড়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। সে নিজেকে একটা বিছানায় আবিষ্কার করে। আশেপাশে তাকিয়ে দেখতে পায় পুরনো রেডিও, পুরনো দিনের আসবাবপত্র। সে চমকে উঠে বলে, তাহলে কি আমি সেই ড্রামার মধ্যে ঢুকে পড়েছি? সে এবার খুব হতাশ ফিল করে আর বলে, এরকম একটা গরিবী জীবন আমি কি করে সার্ভাইভ করব? ঠিক তখনই সেখানে নেভিল চলে আসে গরম পানি নিয়ে। সে সিনথিয়াকে বলে যে সে গরম পানি খেতে চেয়েছিল, সেটা এখানে, জলদি খেয়ে নিতে। সিনথিয়া নেভিলকে দেখে ক্রাশ খেয়ে যায় আর তার সৌন্দর্যের বর্ণনা করতে থাকে। অদ্ভুতভাবে সিনথিয়া যা চিন্তা করছিল সবকিছু নেভিল শুনতে পাচ্ছিল। সে তখন খুবই লজ্জা পেয়ে যায় আর রুম থেকে বের হয়ে যায়। সে ভাবে সিনথিয়াকে কেন আজকে অন্যরকম লাগছে আর কিভাবে আমি তার ভাবনা শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পর তারা সবাই মিলে দুপুরের খাবার খেতে আসে। তখন নেভিলের ছোট বোন পিটার একটা মুরগির ডিম এনে তার মায়ের কাছে দেয় আর সেটা তাকে খেতে দেওয়ার জন্য পারমিশন চায়। কিন্তু তার মা বলে এটা সে নকুলের জন্য রেখেছে, ডিমগুলো বিক্রি করে তার ট্যুরের টাকা ম্যানেজ করবে। সিনথিয়া তখন মনে মনে বলে, পরিবারের সবাই অকর্মার ঠিকই, নেভিল এই পরিবারের জন্য কষ্ট করছে আর তারা শুধু বসে বসে নকুলকে খাওয়াচ্ছে। তাদের উচিত নেভিলের কেয়ার করা। সিনথিয়ার মনে মনে বলা কথাগুলো টেবিলে উপস্থিত সবাই শুনতে পায়। নেভিল মনে মনে বলে, আমাদের পরিবারের এখন একটাই আশা ভরসা, সেটা হচ্ছে নকুল। নকুল খুব ট্যালেন্টেড একটা ছেলে। সে আমাদের পরিবারের আর্থিক অবস্থা আবারও আগের মতো ফিরিয়ে আনতে পারবে। তখন সেখানে নকুল আসে আর তার বোন পিটারকে বলে, তুমি কেন আমার জন্য গরম পানি করে রাখুনি? পিটার নকুলের জন্য গরম পানি করতে উঠতে পড়ে। নকুল খাবারের আজকে সেদ্ধ আলু দেখে তার মাকে বলে তাকে $5 দেওয়ার জন্য সে বাহির থেকে ডাম্পলিন কিনে খাবে। তার মা তাকে বলে তাকে কি সিদ্ধ ডিম করে দেবে কিনা। আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বাহিরের ডাম্পলিন থেকে স্বাস্থ্যকর হবে। নকুল বলে তাকে যদি টাকা না দেওয়া হয় তাহলে সে আর পড়াশোনা করবে না। এবার সিনথিয়া আবারও মনে মনে কথা বলতে শুরু করে। সে বলে, সেটাই তোমার জন্য ভালো হবে। এমনিতেও তোমার পড়াশোনার পেছনে টাকা খরচ করার কোনো মানেই হয় না। মা যদি নকুলের হাতে টাকা দেয় তাহলে আমি এই ঘরটাই চালিয়ে দেব। সিনথিয়ার এই ভাবনা শুনতে পেয়ে তারা ভয় পেয়ে যায় আর নকুলকে টাকা দিতে চায় না। মায়ের কাছ থেকে টাকা না পেয়ে নকুল নেভিলের কাছে টাকা চায়। নেভিল বলে তার কাছে তো টাকা নেই। এবার নকুল রেগে তাকে বলে, তাহলে সারাদিন রাত কাজ করে কি লাভ যদি তোমার কাছে টাকাই না থাকে? তারপর নকুল রেগে সেখান থেকে চলে যায়। নকুল চলে গেলে তার মা খাবার টেবিলে আরো কিছু ডিম নিয়ে আসে আর বলে, আমি জানি অনেকেরই আমার প্রতি অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু যেহেতু নকুল পড়াশোনায় ভালো তাই আমরা চাচ্ছি ভবিষ্যতেও সেই পরিবারকে নেতৃত্ব দেবে। কিন্তু তোমরা যদি সেটা ভালো মনে করো তাহলে তোমরা যেটা ভালো মনে করবে সেটাই হবে। সিনথিয়া তখন মনে মনে বলে, নকুলকে না খাইয়ে বরং নেভিকে খাওয়ালে বাবা লটারিতে জিতে যাবে, মায়ের ঘরে পড়ে থাকা নষ্ট টিভিটাও ঠিক হয়ে যাবে, বড় ভাইয়ার ব্যবসা আগের মতো চালু হবে। অলৌকিকভাবে নেভিলের মা তাকে ডিম খেতে দিলে নেভিল ডিম খায় আর সেই সাথে সিনথিয়ার ভবিষ্যৎবাণীও সত্যি হয়ে যায়। নেভিলের বাবা লটারি জিতে খুশিতে সে টাকা দিয়ে অনেকগুলো বাজার করে আনে। তার মাও অনেক খুশি, কারণ ঘরের পুরনো নষ্ট হয়ে থাকা জিনিসগুলো সব ঠিক হয়ে গেছে আর তার ভাইয়ের জুতোর ফ্যাক্টরিও চালু হয়েছে।
সে খুশিতে আজকে ডিনারে সবাই চিকেন খাচ্ছে। খাওয়ার সময় সবাই নেভিলের প্লেটে মাংস তুলে দিচ্ছিল। তার মা বলে, যেহেতু তুমি একজন সোলজার, তুমি অনেক পরিশ্রম করো, তাই তোমার খাওয়ার বেশি প্রয়োজন। নেভিল তার প্লেট থেকে এক টুকরো মাংস সিনথিয়ার প্লেটে তুলে দেয়। তখন সেখানে নকুল আসে আর রেগে বলে, তোমরা আমাকে ছাড়াই খেতে শুরু করেছো। তারপর সে নেভিলের কাছে যায় আর বলে, কষ্ট করে পড়াশোনা আমি করছি, তাই এগুলো আমার খাওয়া উচিত, তুমি এগুলো ডিজার্ভ করো না। তখন সিনথিয়া তাকে থাপ্পড় মারে আর বলে, তোমার মতো এমন পড়াশোনা করার কারোরই দরকার নেই, তুমি কলেজে যাও শুধু দুষ্টুমি করতে। আর তারপর তার ব্যাগ থেকে এক্সাম পেপার বের করে যেগুলোতে সে খুব কম মার্কস পেয়েছে, আর সেগুলো সে সবাইকে দেখিয়ে দেয়। সিনথিয়া রেগে বলে, এরকম রেজাল্ট করলে তুমি কি কোনোদিনও প্রফেসর হতে পারবে? নেভিল অবাক হয়ে ভাবে, আসলে কি তার জন্য সিনথিয়া নকুলকে মারলো? কিন্তু সিনথিয়া তো আগে বলতো সে সোলজারদের একদমই পছন্দ করে না, নকুলের মতো পড়াশোনাতেই ভালো ছেলেই তার পছন্দ। এরপর সিনথিয়া ভাবে, একে তো সবার মারা উচিত। নেভিলের মা তার ছেলে নকুলের পায়ে আস্তে করে আঘাত করে। এতেই তাদের পুরনো টিভিটা আবারও চালু হয়ে যায়। এটা দেখে তার বাবাও আঘাত করে তাকে, কিন্তু তিনি এবারও লটারি জিতে যান। এবার তাদের বড় ভাই নকুলকে মারতেই থাকে, আর একটু পর পর তার শেয়ার হোল্ডার বেড়ে যায়। সিনথিয়া যা চিন্তা করছিল সে সবকিছু সত্যি হয়ে যাচ্ছিল। নেভিল কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে। নকুলকে এত মার খেতে দেখে সিনথিয়ার খারাপ লাগে। এরপর সিনথিয়া মনে মনে বলে, নকুলকে এত মারার প্রয়োজন নেই, তার খাওয়া বন্ধ করে দিলেই বরং ভালো হয়। সে খুবই খাই খাই করতে থাকে। তখন নকুলকে তার মা বলে, তোমাকে আজকে রাতে ডিনারে কোনো খাবার দেওয়া হবে না। নকুলকে তার মা বলে, তোমার সকলের খাবারে শুধু আলু সিদ্ধ থাকবে, মন চাইলে খাবে, না হলে চলে যাবে। আর যদি কখনো এরকম পরীক্ষায় কম মার্কস নিয়ে আসো তাহলে তোমার স্কুলে আর যেতে হবে না, পরের দিন থেকে কারখানায় কাজ করা শুরু করবে। এরপরে সিন শিফট হয়। দেখা যায় নেভিলের বাবা মা তাদের টাকা কোথায় খরচ করবে সে হিসাব করছিল। তার মা বলে, যা টাকা জমানো আছে তা দিয়ে আমরা মাছ মাংস আর অনেক দিনের জন্য চাল কিনে রাখতে পারবো। আর তার বাবা বলে, এই টাকা দিয়ে পরিবারের সবার জন্য ভালো কাপড় চোপড় আর জুতো কেনো। কিন্তু তার মা কিছুক্ষণ ভেবে বলে, এই বাড়িটা আমাদের থাকার জন্য খুব ছোট্ট, একটা কাজ করি, আমরা একটা বড় ভিলায় শিফট হব। আমরা সবাই সেখানে গেলেও নকুলকে আমাদের সাথে নেব না। তার বাবা বলে, নকুল কি কষ্ট পাবে না তাহলে? নেভিলের মা বলে, তার জন্য আমরা অনেক কষ্ট করেছি এতদিন, তার সাথে আমরা অনেকদিন ধরে ভালো ব্যবহারও করেছি। এখন তাকে লাক্সারিয়াস বাড়িতে নিয়ে গেলে সে পড়াশোনা থেকে আরো দূরে চলে যাবে। তার চেয়ে এখানে থেকেও পড়াশোনার পেছনে সময় দিক, সেটাই বরং ভালো হবে। পরের দিন সকালে নেভিলের মা সবার জন্য ডাম্পলিন রান্না করে। পিটার খুব খুশি মনে ডাম্পলিং খাওয়ার জন্য বসে। তখন সেখানে নকুল চলে আসে আর ডাম্পলিং খেতে চায়, কিন্তু তার মা তখন তাকে সেদ্ধ আলু খেতে দেয় আর বলে, বেশি ভালো ভালো খাবার খেলে তোমার পড়াশোনার পৃহা নষ্ট হয়ে যাবে, ইতোমধ্যেই তোমাকে অনেক আহ্লাদ দেওয়া হয়েছে। নকুল তখন সেখান থেকে মন খারাপ করে সেদ্ধ আলু নিয়ে চলে যায়। নেভিল আসলে তার মা তাকে সিনথিয়াকে ডেকে নিয়ে আসতে বলে। তখন সিনথিয়া সেখানে সুন্দর জামা পরে চলে আসে। নেভিল তাকে জিজ্ঞেস করে, সে এত সুন্দর করে কেন সেজেছে। সিনথিয়া কিছু উত্তর দেওয়ার আগেই খাবার টেবিলে ডাম্পলিং দেখে খুব খুশি হয়ে যায়। সে বলে, ডাম্পলিনের ভেতরে কিসের পুর দেওয়া হয়েছে? সে জানায়, পর্কের পুর দেওয়া। ডাম্পলিন খেতে সে বেশি পছন্দ করে। তার শাশুড়ি তাকে বলে যে সে অনেক বাজার করে নিয়ে এসেছে, কিন্তু পর্ক আনতে সে ভুলে গেছে। সে তখনই বাজারে পর্ক কিনতে যাওয়ার জন্য উঠে পড়ে, কিন্তু সিনথিয়া তাকে বলে, এই ডাম্পলিনটা খেতেও খুবই মজা লাগছে, তাই তাকে আর পর্ক কিনতে যেতে হবে না। তখন তার শাশুড়ি নেভিলকে একজোড়া নতুন জুতো গিফট করে। পিটার খাবার টেবিলে বসে জিজ্ঞেস করে, সে কি স্কুলে যাওয়া শুরু করবে কিনা। সিনথিয়া তখন ভাবে, পিটার তো সবসময় চাইতো সে এমন ছেলেকে ডেট করবে যে তাকে প্রতিদিন চকলেট কিনে দেবে, কিন্তু যদি সে কোনো ভুল ছেলেকে ডেট করে তাহলে সে তাকে কিছুদিন পর চিট করবে। সিনথিয়া জানতো না যে সে চিন্তা করে যা সবকিছু আশেপাশে থাকা সবাই শুনতে পায়। সিনথিয়ার এই কথা শুনে তার শাশুড়ি পিটারকে একা ঘরে ডাকে। পিটার তার কাছে গেলে সে তাকে হাত খরচের টাকা দেয় আর বলে, এতদিন তারা গরিব ছিল, তার উপরে নকুলের পছন্দে তারা সব সম্পদ ব্যয় করত। পিটারকে সে বলে, এখন থেকে তার যখন যা লাগবে সে যেন তাকে সেটাই দেয়। এদিকে সিনথিয়া 31টা ডাম্পলিং খেয়ে ফেলেছে। ছেলেদেরকে বলে তার পেট একদমই ভরে গেছে, এখন সে তার বাবার বাড়ি যেতে চায়। নেভিল বলে তাকে আগে থেকে জানানো উচিত ছিল, এখন হয়তো সে তার সাথে যেতে পারবে না। সিনথিয়া বলে সে তার স্বামীকে একা রেখে যেতে পারবে না, কোথাও যদি তার অনুপস্থিতিতে তার স্বামী অন্য কোনো মেয়েকে ভালোবেসে ফেলে। এদিকে নেভিল তার পরিবারের সবার চেহারার ভাবভঙ্গি দেখে বুঝে যায় যে সিনথিয়া যা ভাবছে তার মতো বাকি সবাইও তা শুনতে পায়, আর তারা কাশি দিতে শুরু করে। যেহেতু সিনথিয়া এই ব্যাপারে কিছুই জানতো না, তাই সে সবাইকে বলে, আপনাদের সবার দেখছি ঠান্ডা লেগেছে, সবাই উঠে গরম গরম স্যুপ খাবেন, তাহলে সুস্থ হয়ে যাবেন। সিনথিয়াকে তার শাশুড়ি কিছু টাকা দেয় আর তার বাবার বাড়িতে খাবার দাবার কিনে নিয়ে যাওয়ার জন্য, আর তাকে অনেকগুলো গহনা দেয় যেগুলো পরে সে তার বাবার বাড়িতে ঘুরতে যেতে পারবে। সেখানে তার সৎমা এবং কাজের লোক শেরি ভাবে সে অল্প দামের সবজি নিয়ে এসেছে, তারা তাদেরকে ছোট লোক বলে ব্যঙ্গ করতে থাকে। সিনথিয়া তখন বলে, ভালো করে দেখুন, এখানে সব সুপার শপ থেকে ভালো মানের খাবার কিনে আনা হয়েছে। সিনথিয়ার বাবা সিনথিয়ার নেভিলকে অসম্মান করে কথা বলতে থাকে। তখন নেভিল বলে, সিনথিয়া যাতে ভালো থাকে, খুশি থাকে, সেজন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এখানে এসে দেখছি আপনাদের সবার ব্যবহারে সে কষ্ট পাচ্ছে।
তখন সিনথিয়ার বড় বোন এসে দৌড়ে নেভিলের হাত জড়িয়ে ধরে। সিনথিয়া মনে মনে বলে, আমি এখন পর্যন্ত আমার স্বামীর হাত জড়িয়ে ধরতে পারলাম না, আর এই অসভ্য মেয়ে যে কিনা এভাবে এসে হুট করে তার স্বামীর হাত ধরে ফেললো। নেভিল সাথে সাথে তার হাত ছাড়িয়ে নেয় আর বলে, তুমি আজ থেকে আমাকে দুলাভাইয়ের চোখেই দেখবে। সিনথিয়ার বোন বাহানা দিতে চাইলে সিনথিয়া তাকে পরপর 2টো থাপ্পড় মারে। তার মা রেগে গিয়ে বলে, সে কোন সাহসে তার ছোট বোনের গায়ে হাত তুলেছে। তখন সিনথিয়া তাকেও একটা থাপ্পড় মারে আর বলে, আপনার জন্য আপনার মেয়ে দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে, আপনি তাকে কোনো রকম শাসনই করেন না। তারপর সে নেভিলকে বলে, যখন তোমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল তখন তুমি গরিব বলে ও তোমাকে বিয়ে করার জন্য ফোর্স করেছিল। এতদিন অন্য কারোর সাথে সম্পর্কে থেকে এখন আবার আমার স্বামীকে ব্যবহার করতে চাইছো। সিনথিয়া বাবার বাড়ির লোকজনও খুব অবাক হয়, কারণ তারা সিনথিয়ার মনে মনে বলা কথাগুলো সবই শুনতে পাচ্ছে। এরপর সবাই খেতে বসলে সেখানে সিনথিয়া যাবে, বোনের স্বামীও চলে আসে। সেও একজন সৈনিক। সে সিনথিয়াকে তার বোন আর মায়ের কাছে ক্ষমা চাইতে বলে। সিনথিয়া তার কথার কোনো উত্তর না দিয়ে মনে মনে ভাবে, নিজের বউকে সামলে রাখতে পারে না, আর আবার বড় বড় কথা। অবশ্যই সে তো জানে না তার ছেলে তার নিজের না। তখন তার বাবা রেগে গিয়ে বলে, সিনথিয়া তো তোমার ভাই, তোমাকে কি বলেছে তুমি শুনতে পাচ্ছ না? সিনথিয়া এবারও তার কথার কোনো জবাব দেয় না আর মনে মনে বলে, বাবা আপনিও তো জানেন না যে আপনার ছেলেও আপনার বায়োলজিক্যাল ছেলে না, তারা মা মেয়ে দুজনেই পরকীয়া করত। এবার নেভিল তাদের চেহারা দেখে বুঝে যায় যে তারাও সিনথিয়ার কথাগুলো শুনতে পাচ্ছে। তাই সে সিনথিয়াকে তাড়াতাড়ি খেতে বলে আর বাড়ি যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। সিনথিয়া খাবার শেষ করলে তারা দুজন বাড়িতে চলে যায়। আর সিনথিয়ার বাবা তার স্ত্রী রুবি আর মেয়ে লিলিকে জিজ্ঞেস করে সিনথিয়ার বলা কথাগুলো সত্যি কিনা। সিনথিয়ার মা কথা ঘোরানোর জন্য তার মেয়েকে মারধর করে। এমন সিচুয়েশন সৃষ্টি হয় তাদের আর ডিনার করা হয় না তখন। এরপর সিন শিফট হয়। সিন শিফট হওয়ার পর দেখা যায় সিনথিয়ার মাকে। সিনথিয়ার মা তাদের ঘরের মেয়েটকে বলছে টেবিল পরিষ্কার করা হয়ে গেলে সব আসবাবপত্র গুছিয়ে রাখতে। তারপর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সিনথিয়ার সৎ ভাই আর্লিক সে বাড়ির মেয়েদের সাথে দেখা করতে আসে। ওখান থেকে আমরা বুঝতে পারি যে সিনথিয়ার ভাইয়ের সাথে তাদের বাসার বয়স্ক কাজের লোকের অ্যাফেয়ার্স চলছে। অন্যদিকে বাড়ি যাওয়ার পথে সিনথিয়া ভাবে, এই এপিসোডে তো অর্লিকের সাথে 55 বছর বয়সী মেয়েদের প্রেম হওয়ার কথা। তারপর সে ভাবে, যাই হোক এগুলো ভেবে তার কাজ নেই, তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা আজকে রাতটা তার স্বামীর সাথে কাটানো। রাতে নেভিল খাটে বসে ভাবছিল যে সিনথিয়া কি তার কাছে আসার জন্য জোর জবরদস্তি করবে কিনা। সিনথিয়া তখন রুমে কোনো একটা কাজের জন্য বোল নিয়ে আসে আর দুর্ঘটনাবশত পা মুচকে নেভিলের গায়ের উপর পড়ে যায় সে। এরপর দেখানো হয় সিনথিয়া তাকে মুভমেন্ট করতে মানা করে। তখনই তাদের রুমে নেভিলের মা ঢুকে পড়ে তারা কোন বড় বাড়িটা কিনবে তা নিয়ে আলোচনা করার জন্য। নেভিল উঠে দাঁড়াতে চাইলে সিনথিয়া ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে আর নেভিলের মা ভাবে তাদের প্রাইভেট মুভমেন্টে সে ঢুকে পড়েছে, তাই জলদি করে রুমের দরজা আটকে দিয়ে সে সেখান থেকে চলে যায়। তারপর নিজের ঘরে গিয়ে স্বামীর সাথে আলোচনা করতে থাকে নতুন ঘর নিয়ে। তার স্বামী নিয়াম বলে তার রিসার্চ ইনস্টিটিউটটা এখন চালু হয়েছে, সেখানে এখন রিসার্চাররা আসছে আর তাকেও রিসার্চ করার সুযোগ করে দিয়েছে। আর অন্য রুমে সিনথিয়া নেভিলকে বলে তাদের নতুন রুম হলে সেখানে বড় বাথরুম থাকবে, সে বাথরুমে তারা দুজনে একসাথে গোসল করতে পারবে। আপাতত আমরা বুঝতে পারি সিনথিয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার সুদর্শন স্বামী নেভিলের সাথে রোম্যান্স করা। অন্যদিকে নকুল তার পড়ার টেবিলে বসে অঙ্ক করার চেষ্টা করছিল। হঠাৎ করেই খাবারের ঘ্রাণ পেয়ে সে রান্নাঘরে তার মায়ের কাছে ছুটে আসে। তার মা তাকে বলে আজকে লাঞ্চে রামেন রান্না হচ্ছে, কিন্তু এগুলো নেভিল আর সিনথিয়ার জন্য, তার জন্য বরাবরের মতো সিদ্ধ আলু রাখা হয়েছে। নকুল তখন খুবই মন খারাপ করে ফেলে আর বলে আমার খারাপ রেজাল্টের জন্য তোমরা কি আমার সাথে এমন করবে। নকুল বলে আলু সিদ্ধ খেতে খেতে সে সিক হয়ে যাচ্ছে। তার মা তাকে বলে এতদিন আমি তোমাকে ভালো ভালো খাবার খাইয়েছি শুধুমাত্র তুমি ভালো রেজাল্ট নিয়ে আসবে বলে, কিন্তু তুমি আমাদের সাথে প্রতারণা করেছো। যতদিনে তুমি ভালো রেজাল্ট না আনতে পারবে ততদিনে অবধি সিদ্ধ আলু খেয়ে থাকতে হবে। নেভিলের মা টেবিলে রামেন পরিবেশন করতে করতে সবাইকে খাবারের জন্য ডাকে। সিনথিয়া রামেন খেয়ে তার শাশুড়ির খুব প্রশংসা করে। সে বলে তার হাতের রান্না 5 স্টার হোটেলের থেকেও বেশি ভালো। তখন সেখানে নেভিলের বড় ভাই আসে তার স্ত্রী মারিয়ামকে নিয়ে। মারিয়া চিৎকার চেঁচামেচি করে বলে যে সে তাদের ছেলের কাছ থেকে ডিভোর্স চায়। নেভিল তাদেরকে জিজ্ঞেস করে সবকিছু তো ভালোই চলছে, তারপরও সে এমনটা কেন চায়। তখন তার বড় ভাই বলে তার ব্যবসায় হঠাৎ করে লস হয়েছে, এখন তাকে 1 মিলিয়ন টাকার ঋণ শোধ করতে হবে। মারিয়া বলে আমাদের পরিবারের উপর হুমকি রয়েছে, আমরা একটা ভাই রয়েছে, তার দেখাশোনা করতে হবে আমাকে, তাই এই ঋণ খেলাপির ঝামেলায় আমি পড়তে চাই না। নেভিল তার বাবা মা বলে 1 মিলিয়ন টাকা খুব বেশি না, আমাদের পরিবার এটা শোধ করতে পারবে। মারিয়া অবাক হয়ে বলে তোমরা কি পাগল হয়ে গেছো সবাই। সে তার শ্বশুরকে বলে আপনার এখন কি রিসার্চ ইনস্টিটিউট আছে আর না আপনার স্ত্রীর বিজনেস আছে, তাহলে এত টাকা তারা কোথা থেকে পাবে। তখন তার শ্বশুর নিয়াম মারিয়াকে বলে চলো এখনই ব্যাংকে গিয়ে তোমার প্রয়োজনীয় টাকাটা উঠিয়ে দিচ্ছি। সিনথিয়া মনে মনে বলে মারিয়া তো জানে না আমাদের পরিবার এখন ধনী হয়ে গেছে, তাই সে 1 মিলিয়ন টাকা শোধ করার কথা ভেবে অবাক হয়ে যাচ্ছে। মারিয়াও সবার মতো প্রথম একটু অবাক হয় আর ভাবে যে কে কথা বলছে। তারপর সে বুঝতে পারে এগুলো সিনথিয়ার কথা। এরপর নেভিল বাদে পরিবারের সবাই ব্যাংকে চলে যায় মারিয়াকে নিয়ে। সবাই চলে গেলে সিনথিয়া মনের সুখে উঠানে খেলছিল।
তখন হঠাৎ করেই সে পড়ে যেতে চায় আর নেভিল এসে তাকে ধরে ফেলে। মন খারাপ করে সে বলে, দুপুরে তো কেউ বাড়ি আসবে না, তাহলে আমি কোথায় খাবো? নেভিল বলে সে এখন কাজে যাচ্ছে, ফিরে এসে তারা আজ 5 স্টার রেস্টুরেন্টে খাবে। সে রেস্টুরেন্টের নাম ঠিকানা বলে দেয় আর সিনথিয়াকে সেখানে গিয়ে অপেক্ষা করতে বলে। তার কথা মতো সিনথিয়া দুপুরে রেস্টুরেন্টে বসে নেভিলের জন্য অপেক্ষা করে। তখনই সে রেস্টুরেন্টে তার সৎমা আর বোন সহ তাদের কিছু লোকজন আসে, তার বোনকে দেখে ব্যঙ্গ করতে থাকে। সিনথিয়া রেগে গেলে তার বোন লিলি বলে, আমি আজকে তোমার সাথে ঝামেলা করতে চাই না, কারণ আজকে মায়ের জন্মদিন। এবার সিনথিয়া কান্না করার অভিনয় করে বলে, যদিও তুমি আমার সৎমা, তাই আমার কোনো অধিকার নেই তোমাকে জন্মদিনের উপহার দেওয়ার, কিন্তু তবুও আমি তো তোমাকে মায়ের মতোই ভালোবাসি, তাই না? এবার সিনথিয়ার সৎমা রুবির বান্ধবীর বলে, শুনেছি তোমার সৎমা মেয়েকে বিয়ে দেওয়ার পর সে অনেক কষ্ট করে একবেলা একসাথে খেলে আর কি হবে বলো, চলো আমরা সবাই একসাথে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিই। সিনথিয়া খুশি হয়ে তাদের সাথে খেতে চলে যায়, আর রুবিও খারাপ দেখাবে বলে তাকে নিষেধ করতে পারে না। খেতে বসে রুবি বলে তার মেয়ের ডিভোর্স হয়ে গেছে। তখন সিনথিয়া খেতে খেতে ভাবে, তার মানে তার সৎবোনের স্বামী জেনে গেছে যে তাদের সন্তান তার বায়োলজিক্যাল সন্তান না। সিনথিয়া মনে প্রাণে দোয়া করতে থাকে যাতে তার বাবাও জেনে যায় যে তার সৎমায়ের ছেলে অর্লিক ও তার বাবার বায়োলজিক্যাল ছেলে না। সেখানে খাবার টেবিলে উপস্থিত সবাই সিনথিয়ার ভাবনা শুনতে পায় আর মনে মনে গসিপ করতে থাকে। সিনথিয়ার সৎবোন লিলি তাকে রেগে বলে কথা না বলে চুপচাপ খেতে, কিন্তু তখন সিনথিয়া বলে সে তো কোনো কথাই বলেনি। তখন সেখানে উপস্থিত লোকজন বুঝতে পারে যে তারা তার ভাবনাই শুনতে পাচ্ছে। তারপর তারা তাদের বান্ধবী রুবিকে জিজ্ঞেস করে তার ছেলে অর্লিক এবার কলেজে ভর্তি হয়েছে কিনা। রুবি বলে সে এবার কলেজে ভর্তি হয়েছে, আমি তাকে বলেছি এখন পড়াশোনায় মন দিতে, আর তারও একমাত্র উদ্দেশ্য ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। সিনথিয়া তখন আবারও মনে মনে তার সৎমাকে বলে, তুমি একটা গাধা, তোমার ছেলে তোমাদের বাড়িতে থাকা 55 বছর বয়সী কাজের লোককে বিয়ে করতে চায়, এটাই তার একমাত্র স্বপ্ন। এবার সবার সামনেই তার সৎবোন চিৎকার করে ওঠে, তাদের মেয়ের সেলিকে বকতে থাকে। তার মা কৌশলে শালিকে কেক আনতে পাঠিয়ে দেয়, আর এরপর তার বান্ধবীরা তাকে গিফট দেয়। এক একজন করে রুবিকে গিফট দিচ্ছিল, আর সিনথিয়া মনে মনে বলছিল তাদের স্বামীর কেউ রুবিকে সোনার ব্রেসলেট, কেউ মার্সিড গাড়ি, আবার কেউ 300 প্রেমের চিঠি দিয়ে দিচ্ছে। সিনথিয়ার ভাবনা শুনতে পেয়ে সেখানে উপস্থিত সবাই জানতে পেরে যায় যে তাদের স্বামীদের ব্যাপারে তারা সবাই অসুস্থ হয়ে পড়তে থাকে। এরপরে সিন শিফট হয়, দেখা যায় অন্যদিকে নেভিল রেস্টুরেন্টে এসে সিনথিয়াকে খুঁজছিল। তখন সে দেখতে পায় সিনথিয়া তার সৎমাকে দেওয়া লেটারে কি লেখা ছিল সেটা বলতে শুরু করেছে। নেভিল তখন দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে, আর এরপর সব মহিলারা মিলে রুবিকে আর তার মেয়েকে প্রচুর মারধর করতে থাকে। রেস্টুরেন্টের লোকজন এসে তাদেরকে ক্ষতিপূরণ দিতে বললে রুবি বলে সে সমস্ত ক্ষতিপূরণ দেবে, আর মনে মনে ভাবে বেশি কথা বাড়ালে আমার রেপুটেশন নষ্ট হয়ে যেতে পারে। তখন মেয়ে শেলিকে কেক নিয়ে আসলে রুবি তাকে প্রচন্ড বকাঝকা করতে থাকে। শেলি অবশেষে স্বীকার করে যে সে আর তার ছেলে অর্লিক দুজনেই দুজনকে খুব ভালোবাসে। রুবি তখন রেগে গিয়ে চিৎকার করতে থাকে। তার মেয়েকে সে বলে, অর্লিক এরকম একটা বৃদ্ধকে জীবনসঙ্গী হিসেবে চায় ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। সেভাবে সবকিছু সিনথিয়ার জন্য হয়েছে, তাই সে সিনথিয়াকে একটা পানিশমেন্ট দিতে চায়। এরপর দেখা যায় আবারও সিন শিফট হয়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় শেলে অর্লিকে বলছে, তোমার মা কখনোই আমাদের ভালোবাসাটা মেনে নেবে না। অর্লিক বলে সে তো কাউকেই পরোয়া করে না। শেলি বলে সে তো একজন 55 বছরের বৃদ্ধ মেয়ে, তার মা ঠিকই বলেছে, অর্লিক এরকম ভাবে কাউকে ডিজার্ভ করে না। অর্লিক বলে সে শেলি আর তার দয়ালু স্বভাবকে খুবই ভালোবাসে, তাই তার কোনো পারমিশনের প্রয়োজন নেই, সে নিজেই 100। কিন্তু শেলি তাকে বলে না, কোনোভাবেই না, এই সম্পর্কটা অবশ্যই আজই শেষ করতে হবে। অন্যদিকে সিনথিয়া তাদের রুমে এসে পৌঁছাতেই নেভিল তাকে বলে আজকে বাড়িতে কেউ আসবে না, তারা ওখানেই থাকবে। সিনথিয়া খুশি হয়ে মনে মনে বলে আজ তাহলে কেউ আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। নেভিল তাকে বলে সে এখন গোসল করতে যাবে। সিনথিয়া বলে চলো একসাথে শাওয়ার নিই। নেভিল লজ্জা পেয়ে সেখান থেকে গোসল করতে চলে যায় আর মনে মনে সিনথিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে সিনথিয়া হঠাৎ করে বাথরুমে ঢুকে পড়ে। সে নেভিলকে জ্বালাতে থাকে। এক পর্যায়ে নেভিল আর নিজেকে সামলাতে পারে না, সে সেই রাতেই সিনথিয়ার খুব কাছে চলে আসে। এরপর দেখা যায় নকুল পড়াশোনা করার জন্য খুবই পরিশ্রম করছে। ঘুমে তার চোখটা বন্ধ হয়ে আসছে, তবুও সে বোঝাচ্ছে তাকে এবার টপ করতেই হবে, ভালো একটা ভার্সিটিতে তাকে চান্স পেতেই হবে, তা না হলে তার এরকম একটা বিরক্তিকর জীবন আবারও অতিবাহিত করতে হবে। পরের দিন সবার সাথে সিনথিয়া আর নেভিল তাদের নতুন বাড়িটা ভিজিট করতে যায়। সেখানে সবাই নিজেদের রুম ও রুমের আশেপাশের সবকিছু ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু সিনথিয়া তখন কালকে রাতে তার আর নেভিলের মধ্যে হওয়া ব্যাপার নিয়ে ভাবছিল। সেখানে উপস্থিত সবাই সিনথিয়ার কথা শুনে খুব লজ্জা পেতে থাকে। নেভিল তখন দ্রুত সিনথিয়াকে নিয়ে তাদের রুম দেখতে আসতে বলে। সিনথিয়া তাদের রুম দেখতে গেলে সবাই খুব খুশি হয়ে যায়। রুমে এত সুন্দর বাচ্চা বাচ্ছে, এত নরম বিছানা। সিনথিয়া খুশিতে বিছানার উপর উঠে লাফালাফি করছিল। তখনই তাকে এই ড্রামার দৃশ্যের হোস্ট দেখা যায়। একটা গোল নীলাভ সার্কেলের মধ্যে থেকে সে বলছিল সিনথিয়ার পারফরমেন্স খুব সুন্দর লাগছে, এই ড্রামাটা এখন টপ 3 এর মধ্যে চলে এসেছে। সিনথিয়া মনে মনে ভাবে সে এখানে আর কতক্ষণ থাকতে পারবে। তখন হোস্ট তাকে বলে আমি তোমার চিন্তা শুনতে পাচ্ছি, এটা শুধু আমি না, তোমার আশেপাশে থাকা সবাই শুনতে পাচ্ছে। এই প্রথমবারের মতো সিনথিয়া জানতে পারে যে
সে মনে মনে যা বলে সেগুলো সবাই শুনতে পায়, আর সে তখন ভীষণ লজ্জায় পড়ে যায়। সে কখনো বুঝতেই পারেনি এমন কিছু হবে। হোস্ট তাকে আরও বলে সামনে কি হতে যাচ্ছে তার বোকামির জন্য ক্যারেক্টারগুলো সবকিছু আগে থেকেই জেনে যাবে। অন্যদিকে তাদের নতুন ঘরে মারিয়ার ভাই চলে আসে আর বলে, গ্রামের সবাই এখন জানে তোমাদের পরিবার ধনী হয়ে গেছে, তাই এখন আমার ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি একটা মেয়ে পছন্দ করেছি বিয়ে করার জন্য, আমার 3 মিলিয়ন টাকা দরকার। মারিয়া তার ভাইকে বলে, এরকম মেয়ে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। যাকে বিয়ে করতে তোমার টাকা লাগবে, বিয়ের পর তাকে ভরণ পোষণের জন্য কত টাকা দিতে হবে বলো। মারিয়ার ভাই তার সাথে করে তার বাবা মাকেও নিয়ে এসেছে। তারা 3 জন মিলে টাকা আদায়ের জন্য প্রেশার দিতে থাকে। তখন সেখানে সিনথিয়া আসে আর তাদের 3 জনকে সপরিবারে মেরে ঘর থেকে বের করে দেয়। সিনথিয়া তাদেরকে বলে, আমাদের পরিবার তোমাদের জন্য টাকা নিয়ে বসে নেই, অকারণে এখান থেকে যে টাকা নিয়ে যাওয়া এতটা সহজ ব্যাপার না। আর মারিয়া তাদেরকে একটা পেপার দেয় আর বলে, এটাও সত্যি যে আজকে থেকে আমার আর কোনো বাবা মাও নেই। এরপর তারা সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। এরপর সিনথিয়া তার শাশুড়ি মানে নেভিলের মাকে পরামর্শ দেয় যাতে সে তার বাজারের বিজনেসটা আরো উন্নত করতে পারে। সাথে তার শ্বশুরকেও বলে রিসার্চ ল্যাবে কোন কোন লোকদের আনতে হবে। তখন মারিয়া তার স্বামীকে বলে, তুমিও জিজ্ঞেস করো, সিনথিয়ার থেকে পরামর্শ নাও। নেভিলের বড় ভাইও এরপর সিনথিয়ার কাছ থেকে পরামর্শ চাইলে সে বলে, তার কোম্পানিতে অনেক বিদেশি লোকদের অফার আসে, কিন্তু সার্ভিস দেওয়ার মতো ভালো লোক নেই, তাই আপনার কোম্পানিতে কিছু দক্ষ লোক প্রয়োজন। মারিয়ার কাছে এক্সপেন্সিভ কিছু ছিল না, তাই সে তার হাতে থাকা সোনার চুড়ি খুলে সিনথিয়াকে উপহার দেয় আর বলে, আমরা পরে তোমাকে দামি কিছু উপহার দিব, আপাতত তুমি এটাই রাখো। সিনথিয়া বলে, এসবের কাছে কোনো প্রয়োজন নেই, এটা তার কাছে খুবই মূল্যবান। এরপর সে নেভিলকে বলে এখন সে তার সাথে যেতে চায়। নেভিল তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে সৈনিক হয়ে আর্মিতে যোগদান করবে নাকি? সে বলে সে নেভিলের প্রমোশন করানোর জন্য যাচ্ছে। নেভিল আর কথা বাড়ায় না, তাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে নেভিল তার সিট বেল্ট বেঁধে দেয়। তখন সিনথিয়া তার গালে চুমু খেলে সে বেশ লজ্জা পেয়ে যায়। তখন সেখানে আবারও হোস্ট আসে আর সিনথিয়াকে বলে, আজকে নেভিলের অফিসে কিছু কিছু বিদেশি জার্নালিস্টরা আসবে, তাদের জন্য কমান্ডার সৈনিকদের অনেক অ্যাডভাইস দেবে। সিনথিয়া তখন উত্তেজিত হয়ে চিৎকার করে বলে সেই দেশের ভালোর জন্য সবকিছু করবে। অন্যদিকে সিনথিয়ার সৎ বোন আর্থারের জন্য রান্না করে নিয়ে এসেছে। সে বলে সে আর তার মা মিলে তার জন্য স্পেশাল স্যুপ রান্না করে নিয়ে এসেছে। সে তাকে বলে, সিনথিয়ার ভাবনাগুলো নিয়েই কি তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? বাবাও এখন ভাই আর্লিককে নিয়ে মাকে সন্দেহ করছে। সে এখন ভাইয়ের ডিএনএ টেস্ট করাতে চায়, এতে তার বাবা আর মায়ের মধ্যে সম্পর্কটা খুব খারাপ হবে। সিনথিয়ার মনে মনে বলা কথাগুলো শুনতে পাওয়ার জন্য মায়ের সাথে তার বান্ধবীদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মা এখন সারাদিন কান্নাকাটি করে কাটায়। তুমি কি কোনোভাবে সিনথিয়াকে আমাদের বাসায় আসা থেকে আটকাতে পারো? না হলে আমাদের পরিবারে অশান্তি ছাড়া কিছুই হবে না, আর এই অশান্তি কোনোভাবেই থামবে না। এ বলে লিলিও কান্নাকাটি করতে শুরু করে। আর্থার তাকে আশ্বস্ত করে বলে যে সে সবকিছু দেখে নেবে, এসব নিয়ে তাকে আর কখনোই কান্না করতে হবে না। তখন একজন সৈনিক দৌড়ে আসে তার কাছে আর বলে কমান্ডার অনেক বেশি সিক, সে আজকে আসতে পারবে না, তাই জার্মানিতে বক্তব্য রাখতে আজকে অন্য কাউকে দরকার হবে। এবার সিনথিয়ার সৎবোন লিলিকে আর্থার বলে, তুমি তো জার্মান থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছো, আমি শুনেছি তোমার রেজাল্টটা খুব ভালো ছিল। আমার জানা মতে এই কাজের জন্য তুমি রাজি হয়ে যেতে পারো। আমার মতে আজকে তুমি ভাষণটা দিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু লিলি ভয় পেতে থাকে আর বলে সে সত্যিই ভালো জার্মানি বলতে পারে না, সে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে ভয় পায়। তখন আর্থার রেগে যায় আর বলে, এখানে ভয় পাওয়ার কি আছে? তুমি শুধু বিদেশিদের সাথে আমাদের এখানে কালচার সম্পর্কে বলবে, এতটুকুই। সে জোর করে লিলিকে নিয়ে যায় তার সাথে করে বিদেশি জার্নালিস্টদের সাথে কথা বলার জন্য। এরপর দেখানো হয় সৈনিকরা যখন এক টেবিলে বিদেশি জার্নালিস্টদের সাথে কথা বলতে আসে, তখন সেখানে লিলি ভয় পেতে থাকে আর ভাবে মা আমাকে বিদেশে পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য, কিন্তু আমি শুধু ছেলেদের সাথে ঘুরে বেরিয়েছি, কোনো পড়াশোনাই করিনি, আমি কি করে জার্মানি ভাষা বুঝতে পারবো? তখন তার ভাবনার মধ্যে একজন জার্নালিস্ট জার্মানি ভাষায় কিছু একটা বলে। এরপর লিলির হাজবেন্ড তার কাছে জিজ্ঞেস করে যে তারা কি বলল। লিলি কিছু না বুঝে বলে দেয় তারা আমাদেরকে বাহবা জানিয়েছে। কিন্তু সেখানে চিফ বলে সে অনেক লম্বা একটা বাক্য বলেছে, এটার মানে এত ছোট কি করে হতে পারে? লিলি এবার জ্ঞান হারানোর অভিনয় করে। তখন সিনথিয়া আর্থারকে বলে, তুমি দেখতেই পাচ্ছ ও জার্মানি বুঝতে পারছে না। কিন্তু আর্থার বলে সে তো জার্মানিতেই থাকতে ইউনিভার্সিটিতে পড়েছে। সিনথিয়া বলে সে শুধু সেখানে টাইম স্পেন্ড করেছে, কোনো পড়াশোনা করেনি। তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, আর কোনো টেনশন করো না, আমি আমাদের দেশের রেপুটেশন কিছুতেই খারাপ হতে দেব না। এবার তাদের বলা কথা ট্রান্সলেট করে সিনথিয়া বলে, তারা বলেছে আমাদের দেশের সৈনিকরা খুবই দুর্বল। তখন কমান্ডার বলে, আমরা আপনাদের সাথে শুধুমাত্র ভালো ব্যবহার করেছি, কারণ আপনারা আমাদের গেস্ট। এরপর সিনথিয়ার সাথে তাদের খুবই ঝগড়া হয়, সে তাদেরকে মারধর করে আর তাদের গায়ে ক্যামেরা লাগানো ছিল সেটা খুলে নিয়ে আসে। তারপর সেখানে উপস্থিত কমান্ডার আর সৈনিকদের বলে তারা আমাদের দেশের সৈনিকদের অপমান করেছে আর বলেছে তারা যা খুশি তাই বলবে, আমরা কিছুই বুঝতে পারবো না। আর এসব ভিডিও করে তারা আমাদের দেশকে ছোট করতে চায় বিশ্বের চোখে। সবকিছু শুনে কমান্ডার তাদেরকে অ্যারেস্ট করার নির্দেশ দেয় আর নেভিলকে সিনথিয়ার সাহায্যের জন্য বাহবা দেয়।
তখন আর্থার বলে সিনথিয়া তারও আত্মীয় হয়। এবার কমান্ডার হেসে বলে, তোমরা কি নিজেদের মধ্যে কম্পিটিশন করছো? সিন শিফট হলে দেখা যায় লিলি বেডে শুয়ে আছে। ডক্টর তাকে দেখে বলে, আপনার শরীরে কোনো অসুস্থতা ধরা পড়ছে না। তখনই লিলি সুস্থ হওয়ার ভান করে তারপর সে ডাক্তারকে বলে এখন সে ঠিক আছে। সে জানতে চায় সে বিদেশি জার্নালদের সাথে কথা বলা কি শেষ হয়েছে কিনা। ডাক্তার তাকে জানায় তাদের মিটিং শেষ হয়েছে, যদিও তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে। লিলি ভাবে নিশ্চয়ই বিদেশের জার্নালিস্টরা সিনথিয়াকে অপমান করেছে, তাই সে তাড়াহুড়ো করে আর্থারের কাছে ছুটে আসে। আর্থার থেকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই তখন অসুস্থ হয়েছিলে নাকি অসুস্থ হওয়ার অ্যাক্টিং করেছো? লিলি মন খারাপ করে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? লিলি তার কাছে জানতে চায় সিনথিয়াকে কি বিদেশি লোকগুলো অপমান করেছে। আর্থার তাকে বলে এমন কোনো কিছুই হয়নি, সে উল্টো জার্নালিস্টদের ব্যাপারে ঠিকভাবে হ্যান্ডেল করেছে। সিনথিয়া এবার মনে মনে বলে, আমি 4 গ্রেড পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি অ্যাভোর্ড থেকে, আর তুমি বিদেশে ঘুরে 1 মিলিয়ন টাকা খরচ করে ফেলেছো 2 বছরের মধ্যে। কোনো পড়াশোনাই করনি, শুধু ছেলেদের সাথে ডেট করে ঘুরে বেরিয়েছ। আর্থার সিনথিয়ার ভাবনাগুলো শুনতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। সিনথিয়া আরও বলে সে বিয়ের আগে বারবার অ্যাবর্শন করানোর কারণ সে কখনোই আর মা হতে পারবে না, তাই সে তার বাচ্চা অন্য কারো কাছ থেকে এনেছে। তখন সেখানে সিনথিয়ার সৎমা রুবি আর বাবা চলে আসে, কারণ ডাক্তাররা তাকে লিলিকে নিয়ে যাওয়ার জন্য খবর দিয়েছিল। তারা বাবা মাকে দেখে লিলি তার মায়ের কাছে ছুটে যায় আর বলে সিনথিয়া তাকে অপমান করছে। সিনথিয়ার সৎমা সিনথিয়াকে রাগ দেখায় আর জিজ্ঞেস করে সে তার মেয়ের নামে কি বলেছে। সিনথিয়া মুখে কিছুই বলে না, শুধু মনে মনে বলে আপনার মেয়ে পড়াশোনার নামে এসব অপকর্ম করে বেরিয়েছে, এসবই বলেছি। এত বড় কথা বলার সাহস কোথায় পান? নিজে তো নকল ডিএনএ টেস্ট রিপোর্ট দেখিয়েছেন বাবাকে। বাবা খুবই বোকা। ড্রাইভারের সাথে আপনার যে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক ছিল সেটা সে কখনোই আগে ধরতে পারেনি। সিনথিয়ার ভাবনা শুনে তার বাবা চিন্তায় পড়ে যায়। তখন তার সৎমা আর বোন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে সিনথিয়া আসলে যা বলছে সবকিছুই মিথ্যা। কিন্তু সিনথিয়ার বাবা তাকে আর লিলিকে দুজনকে থাপ্পড় মারে আর বলে এখনই তার স্ত্রীকে সে ডিভোর্স দেওয়ার জন্য লয়ার ডাকতে যাচ্ছে। এতক্ষণ তাদের তামাশা দেখার জন্য সেখানে লোকজন জড়ো হয়ে যায়। সিনথিয়ার বাবা রেগে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। সবাই চলে গেলে সেখানে আবারও অদৃশ্য হোস্টকে দেখানো হয়। সে সিনথিয়াকে জিজ্ঞেস করে, তুমি তাদের বেবির ব্যাপারে মিথ্যা কথা কেন বললে? সিনথিয়া হোস্টকে বলে, তুমি তো বললে তারা আমার চিন্তা করা কথাগুলো শুনতে পায়, তাই আমি কেন সুযোগের সদ্ব্যবহার করব না? একটু পর নেভিল এসে সিনথিয়াকে তার সাথে করে বাড়িতে নিয়ে যায়। এরপরে সিন শিফট হয়। দেখা যায় বাড়িতে গিয়ে খাবার টেবিলে সবাই যখন ডিনার করছে তখন সিনথিয়াকে তার শাশুড়ি একটা দামি পার্স আর তার শ্বশুর তাকে একটা বিমান উপহার দেয়, আর তার ভাসুর তাকে উপহারে অনেকগুলো গিফট দেয়। এত কিছু গিফট পেয়ে সিনথিয়া খুশিতে কান্না করে দেয়। সে খুবই ইমোশনাল হয়ে যায়। তখনই সেখানে নকুল আসে জীর্ণশীর্ণ অবস্থায়, তার গায়ে ময়লা জামা, মাথার চুল এলোমেলো। তাকে দেখে পরিবারের সবাই একে অপরকে জিজ্ঞেস করতে থাকে যে কে নকুলকে এখানে আসার ঠিকানা দিয়েছে। পরিবারের সবাই ওকে অস্বীকার করে যে কেউই তাকে ঠিকানা দেয়নি। নকুল রেগে গিয়ে সবাইকে বলে, তোমরা এখানে বিলাসবহুল জীবনযাপন করছো আর আমাকে ওখানে ভাঙা ঘরে রেখে এসেছো খাবার ছাড়া। আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি আর তোমরা কিনা এখানে ভুরিভোজ করছো। আমি কি তোমাদের ছেলে না? আর তোমাদের কি ভাই না? তখন পরিবারের সবার একটা অপরাধবোধ কাজ করতে শুরু করে। এর মধ্যে সিনথিয়া উঠে দাঁড়ায় আর বলে, তোমার পরিবার যা করেছে তা তোমার ভালোর জন্যই করেছে। তুমি যে বাড়ি দেখছো, যে খাবার দেখছো, যে পোশাক দেখছো, সবকিছুই কস্টিউম। আমরা শুধু তোমার ভাই নেভিলের টাকা দিয়ে সংসার চালাচ্ছি। সিনথিয়া নকুলকে বলে তারা এখানে এক্সট্রেসের কাজ করেছে, তাদের 24 ঘন্টা অ্যাক্ট্রেস হিসেবে কাজ করতে হচ্ছে, বিনিময়ে তাদের একটু ভালো মন্দ খেতে দিচ্ছে কর্তৃপক্ষ। আর এই সবকিছু তার ভার্সিটি টিউশন ফি জোগাড় করার জন্যই তারা এত পরিশ্রম করছে। মারিয়া কিছুটা সন্দেহ করে যে এই অজুহাত নকুল বিশ্বাস করবে কিনা, কিন্তু সিনথিয়া তাকে বিশ্বাস করানোর জন্য নানা অজুহাত দিতে থাকে, আর তার সাথে পরিবারের সবাইও হ্যাঁতে হ্যাঁ মিলায়। প্রতিদিন সবাই 10 টাকা করে ইনকাম করলে মাসে কত টাকা হয় আর বছরে কত টাকা হয় সেসব হিসাব নকুল সিনথিয়াকে দিতে থাকে। এত কিছু শুনে নকুলের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে সবার কথাই বিশ্বাস করে নেয় আর কষ্ট পায় এই ভেবেছে এতদিন ধরে সে ভাবছিল তারা তাকে রেখে ভালো আছে, কিন্তু আজ যখন জানতে পারলো তারা তার জন্য অক্লান্ত পরিশ্রম করছে তখন নকুলের খুব কষ্ট হয়। সে তার পরিবারকে কথা দেয় যে সে যে কোনোভাবেই এবার ভালো রেজাল্ট করে দেখাবে, সে তাদের কষ্টের মূল্য অবশ্যই দেবে। সিন শিফট হয়। পরের স্থানে দেখা যায় সিনথিয়া তাদের রুমে বসে টিভি দেখছে। তখন আবারও অদৃশ্য হোস্ট এসে জানায় সে খুব ভালো পারফর্ম করেছে, ড্রামাটা এখন র্যাঙ্কিংয়ে আরও এগিয়ে আসছে। সিনথিয়া জিজ্ঞেস করে এখন সামনে পড়বে কি অডিয়েন্স দেখতে চায় কিনা, তুমি আমাকে কমেন্ট পড়ার ব্যবস্থা করে দাও। এরপর কমেন্ট দৃশ্যমান হলে সে দেখে এখন অডিয়েন্স আর তার নেভিলের রোম্যান্স দেখতে যাচ্ছে। একটু পর নেভিল ঘরে আসলে সিনথিয়া ইচ্ছে করে মনে মনে বলে নেভিল বোধহয় খুব আনরোম্যান্টিক। নেভিলের সাথে সাথে বলে সে গোসল করতে যাচ্ছে। সে ভাবে সিনথিয়া বোধহয় আগের বারের মতো তার পিছু পিছু আসবে, কিন্তু সে গোসল করে রুমে চলে আসে আর দেখতে পায় সিনথিয়া খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। নেভিল খুবই ডিপ্রেসড হয়ে যায় আর ভাবে সিনথিয়া কেন তার সাথে গোসল করতে এলো না, সে তো বাথরুমের দরজা খোলাই রেখেছিল। নেভিল তার জামার বুকের অংশ কিছুটা উন্মুক্ত করে সিনথিয়ার পাশ ঘেঁষে বসে
সিনথিয়া মনে মনে ভাবে, প্রতিবার কেন আমি তোমার কাছে আগে যাব। সে আরও ভাবে অন্য কোনো পুরুষ থাকলে তাকে কিভাবে ট্রিট করত। এবার নেভিল খুব জেলাস ফিল করে আর সিনথিয়ার খুব কাছে চলে আসে। পরের দিন নেভিলদের পরিবার একটা পার্টির আয়োজন করে। সেখানে সিনথিয়া খুব সুন্দর করে সেজেগুজে উপস্থিত হয়। সে ভাবছিল এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সে ড্রামাটা শেষ করবে, কিন্তু সেখানে তখন অদৃশ্য হোস্ট আসে আর বলে ড্রামার আরও অনেক দিক রয়েছে যা আপনি দেখেননি। অডিয়েন্সদের মনে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। সিনথিয়া এবার ভাবে সে আর কোন কোন দিক দেখায়নি ড্রামাতে। তারপর সে কল্পনা করে যদি তার সৎমা আর বোনকে এই অনুষ্ঠানে দেখা যেত আর তারা যদি তাকে অপমান করত, তখন রেগে গিয়ে নেভিল আর তার পরিবারের সবাই তাদেরকে মারধর করত। অন্যদিকে সে ভাবে তার সৎ ভাই অর্লিক আর সে বয়স্ক মেয়ের তো ব্রেকআপ করে ফেলেছিল, তাদের প্যাচ আপ করাতে হবে, তাদের নিয়ে দর্শকদের মনে প্রশ্ন থাকতে পারে। সিনথিয়ার পরিকল্পনা অনুযায়ী ড্রামা শুরু হলে একটা হলরুমে আর্লিক মেয়ের শেলিকে বলে ব্রেকআপের আগে সে তার কাছে কিছুক্ষণ সময় চায়। তারপর সে জোর করে শেলির কাছে যায়। অর্লিক আর মেয়েট ঘনিষ্ঠ মুহূর্ত পার করছিল, তখন সেখানে উপস্থিত সব লোকজন উকি মারতে থাকে। সেখানে সিনথিয়ার সৎমাও দাঁড়িয়েছিল, কিন্তু সে ভাবতে পারেনি যে ওটা তার ছেলে আর্লিক ছিল। সিনথিয়া সেখানে গিয়ে ইচ্ছে করে মনে মনে বলে একটা বয়স্ক মহিলার সাথে আর্লিক জোর জবরদস্তি করছে। অনুষ্ঠানে উপস্থিত সবাই তখন রুবিকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। মেয়ের শেলি কেঁদে ওঠে আর বলে আমি আগেই বলেছিলাম আমাদের সম্পর্ক তোমার মা মেনে নেবে না, তারপরও কেন আমার সাথে এমন করলে। আর্লিক শেলিকে নিয়ে লোকজনের ভিড়ের মধ্য থেকে পালাতে যাচ্ছিল, তখন হুট করলে আর্লিকের প্যান্ট খুলে যায় আর সেখানে উপস্থিত সবাই এই দৃশ্য দেখে হেসে ফেলে। আর্লিক তখন সিনথিয়াকে দোষারোপ করতে থাকে, কারণ সে এসব চিন্তা না করলে এখানে কেউ কিছু জানতে পারতো না। তার মা রুবি তখন শেলিকে মেরে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু আর্লিক তার মাকে রিকোয়েস্ট করে সে যেন তাকে আর না মারে। সবার সামনে সে তার ভালোবাসা প্রকাশ করে। তখন রেগে রুবি সিনথিয়াকে মারতে আসলে নেভিল তার হাত ধরে ফেলে আর তার মা রেগে রুবিকে বলে তোমার সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার। রুবি বলে সেও সিনথিয়ার মা, তাই কারো অধিকার আছে সিনথিয়াকে বকা দেওয়ার। নেভিলের মা তাকে বলে তোমার সাথে সিনথিয়ার বাবার ডিভোর্স হয়ে গেছে, এখন আর তুমি তার মা না। এতে রুবি খুব রেগে যায় আর তার ছেলেকে মেরে তার উপরে রাগ ঝাড়তে থাকে। তখনই সেখানে উপস্থিত লোকজন তার ছেলে আর তার মেয়েদের বিচ্ছেদ করানোর জন্য আফসোস করে বলে এভাবে একটা মিষ্টি কাপলকে দূরে সরিয়ে রাখা খুবই মনক্ষুণ্ণ ব্যাপার। লোকজনের কথার তোপের মুখে পরে তিনি শেলি আর আর্লিককে কিছুই বলে না। এরপরে সিন আবারও শিফট হয়। দেখা যায় তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বললে সে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে আর বলে সে এখানে নতুন প্রেসিডেন্ট অফ কমার্সের সাথে দেখা করতে এসেছে। এবার নেভিদের পরিবারের সবাই হাসতে থাকে। একটু পর দেখা যায় সেখানে অনেকগুলো লোক আসে আর তারা সবাই নেভিলের মাকেও প্রার্থনা জানায়। এটা দেখে রুবি বুঝে যায় যে এবারে প্রেসিডেন্ট অফ কমার্স নেভিলের মা। রুবি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে থাকে। তার ছেলে আর্লিক ওইসব বিশ্বাস করতে চায় না প্রথমে, কিন্তু সে যখন দেখে সিনথিয়ার শাশুড়ি তার সাথে শ্বশুরকেও সেখানে লোকজন বাহবা দিচ্ছে তার রিসার্চ ল্যাবের জন্য, তখন তারা বুঝতে পারে যে তারা আসলে কি পরিমাণ বোকামি করেছে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য লোকজন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে মিস রুবি খুবই বোকা লোক, আমার যদি এরকম আত্মীয় থাকতো আমি তো সেই মেয়ের শ্বশুরবাড়ির সাথে খুবই ভালো সম্পর্ক রাখতাম। আর রুবি কিনা জানতোই না যে তাদের আত্মীয়রা এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। আর্লিক তার মাকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই, মুখ দেখানোর মতো অবস্থা তো আমাদের আর নেই। সিনথিয়ার শাশুড়ি সবাইকে জানায় অনুষ্ঠানটি এখানে শেষ হলো, আপনারা এখন খাবারগুলো এনজয় করুন। আর তার শ্বশুর নিয়াম বলে কারো যদি আমার রিচার্জের ব্যাপারে জানার আগ্রহ থাকে তাহলে আমার সাথে আলোচনা করতে পারেন। সবাই তখন নেভিলদের পরিবারের সাথে চলে যায়। আর্লিক বলে সিনথিয়াকে বকা দিয়ে লাভ নেই, আমাদের হাতে বোধহয় এখন একটা সুযোগই আছে ওদেরকে ছোট করার। রুবি এবার কিছুটা খুশি হয়ে যায় আর তার ছেলেকে বলে তাকে সাহায্য করতে। হঠাৎ সে খেয়াল করে তার মেয়ে লিলিকে এখানে দেখা যাচ্ছে না। আর্লিক বলে শেষবার তো তুমি তার সাথেই কথা বলেছিলে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিলিকে তার মা একটা দোকানের ঠিকানা দিয়ে সেখানে যেতে বলে আর ওয়াত নামের কাউকে খুঁজতে বলে সিনথিয়ার ক্ষতি করার জন্য। লিলি সেই লোকটিকে খুঁজতেই বেরিয়ে পড়েছে। রুবি এবার তাড়াহুড়ো করে তার ছেলেকে বলে এখনই তোমার বোনকে ফিরিয়ে নিয়ে আসো, তোমাকে আমি যা করতে পাঠিয়েছি তা করলে এখন সবকিছু এলোমেলো হয়ে যাবে। কিন্তু বোকা আর্লিক বলে সে এখন বোনকে কোথায় খুঁজে পাবে। তার মা তাকে ধমক দিয়ে বলে যেখান থেকে পারো তাকে নিয়ে এসো। অন্যদিকে সিনথিয়াকে একজন ওয়েটার এসে জানায় তার সাথে তার বাবা দেখা করতে এসেছে। পিটার তার সাথে যেতে চাইলে সিনথিয়া তাকে বলে সে এখনই চলে আসবে আর নেভিল যদি তাকে খুঁজতে আসে সে যেন বলে দেয় যে সে আশেপাশেই আছে, কাছেই কোথাও। সিনথিয়া যখন তার বাবার কাছে যাচ্ছিল তখন আবারও অদৃশ্য হোস্ট আসে আর তাকে জানায় সামনে 10 ঘন্টার মধ্যে এই ড্রামার আপডেট জানানো হবে, সে কি এক্সাইটেড কিনা। সিনথিয়া বলে যদি এটা টপ র্যাঙ্কিং এ থাকে তাহলে আমি আরো বেশি এক্সাইটেড হব। তখনই সেখানে একজন লোক এসে সিনথিয়ার মুখে রুমাল চেপে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর সেখানে দৌড়াতে দৌড়াতে রুবি আর তার ছেলে আসে। তারা টেনশনে পড়ে যায়। আর্লিক বলে যদি তারা জানতে পারে যে আমরা এই লোক দিয়ে সিনথিয়াকে কিডন্যাপ করিয়েছি তাহলে কিন্তু আমাদের আর শেষ রক্ষা হবে না। রুবি খুবই টেনশনে পড়ে যায়। সে চিন্তিত হয়ে ভাবে লিলি কি করে এত তাড়াতাড়ি ক্রিমিনালদের ম্যানেজ করে ফেললো। তারা যদি এখন জেনেই ফেলে যে সিনথিয়াকে আমরাই মেরে ফেলেছি
তখনই সেখানে নেভিল এসে রুবির হাত চেপে ধরে আর বলে, তুমি এইমাত্র কি বললে? সিনথিয়ার সাথে কি করেছো? সত্যি করে বলো। আর্লিক বলে, সে আর তার মা কিছুই করেনি, এসব কিছু লিলি করেছে। সেই গুন্ডাদের দিয়ে সিনথিয়াকে কিডন্যাপ করিয়েছে। নেভিল তার লোকদের ডেকে বলে, এদের দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। আর তারপর সে সিনথিয়াকে খুঁজতে বের হয়ে পড়ে। অন্যদিকে সিন শিফট হয়। দেখা যায় সিনথিয়াকে কিডন্যাপ করে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সেখানে সে অদৃশ্য হোস্টের সাথে ড্রামার প্লট নিয়ে কথা বলতে থাকে। হোস্ট তাকে বলে, এই ড্রামার শেষে স্যাড এন্ডিং হতে পারে। কিন্তু সিনথিয়া বলে, এমন কিছু তো আগে থেকে তাকে জানানো হয়নি, সে কিছুতে এমনটা হতে দেবে না। সবসময় তার যে ড্রামাতে স্যাড এন্ডিং হয় সেগুলো তার পছন্দ ছিল। আর অন্যদিকে আর্থার আর নেভিল থানায় বসে লিলিকে জিজ্ঞাসাবাদ করছে। লিলি তাদেরকে বলে সে এসব তার মায়ের কথাই করেছে। আর ওয়াত তো সিনথিয়াকে কিডন্যাপ করেনি, কারণ সে তো তাকে বন্দি করে রেখেছে। তখন একজন সৈনিক এসে আর্থারকে জানায় সিনথিয়ার খোঁজ পাওয়া গেছে। অন্যদিকে সিনথিয়ার বাবা সিনথিয়ার সৎমা রুবিকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর তাদের মেয়ের শেলিকে ঘর থেকে বের করে দিচ্ছিল। তখন সে বলে, আমি ছোট থেকে আপনাদের কাজ করেছি, আপনার সাথে এরকমটা করতে পারেন না। আমার গর্ভে এখন আর্লিকের সন্তান রয়েছে। আর্লিক যতদিন জেল থেকে বের হবে না আমি তার জন্য অপেক্ষা করব। কিন্তু সিনথিয়ার বাবা বলে, অপেক্ষা করলে তুমিও আমার ছেলে না, আমার রুবিকে ডিভোর্স দিয়ে দিয়েছি। সে ছেলের কোনো কথাই শোনে না, তাকে ঘর থেকে বের করে দেয়। পরের স্থানে দেখা যায় সিনথিয়ার সামনে কিডন্যাপার বসে মদ খাচ্ছে। সিনথিয়া তাকে বলে, আচ্ছা, আমাকে কিডন্যাপ করার জন্য তোমাকে কত টাকা দেওয়া হয়েছে? আমি তার থেকে তোমাকে 2 গুণ টাকা দিব। লোকটা আর কোনো কথার উত্তর দেয় না। সিনথিয়া এবার বলে সে 3 গুণ টাকা দেবে। এভাবে সে টাকার অঙ্ক বাড়াতে থাকে, কিন্তু লোকটা কোনো উত্তরই দেয় না। সে আপন মনেই মদ খেতে থাকে। তাকে বলতে থাকে তাদের পরিবারে কে কত টাকা আর্নিং করে, কে কোন প্রফেশনে আছে। যখন এসব টেকনিক কোনো কাজ করছিল না, তখন সে মনে মনে কথা বলতে শুরু করে। সে বলে, লোকটাকে বোকা, তার স্ত্রী তাকে ঠকাচ্ছে, তার জুয়ারি পার্টনারকে টাকা দিচ্ছে। এমনকি তার ছেলেও তার বায়োলজিক্যাল সন্তান না, তার জুয়ারি পার্টনারের সন্তান। এবার লোকটা রেগে যায় আর তার জুয়ারি বন্ধুর রুমে এসে তাকে বলে সে আজও জুয়া খেলায় হেরে গেছে। তখন কিডন্যাপার রেগে তার বন্ধুর কলার ধরে বলে, তাই বলে তুমি আমার স্ত্রীর সাথে সম্পর্ক রাখবে? লোকটা অবাক হয়ে বলে, সে কিভাবে এই ব্যাপারে জানলো? তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া এবং মারামারি হয়। এক পর্যায়ে লোকটি বলে তার স্ত্রীর সাথে তার কোনো সম্পর্ক নেই, সে শুধুমাত্র তার থেকে টাকা ধার নিয়েছে। শুধুমাত্র এই কারণে সে তাকে মারতে পারে না। এবার কিডন্যাপার বুঝে যায় সিনথিয়া তাকে মিথ্যা কথা বলেছে। কিন্তু ততক্ষণে সিনথিয়া তার হাতের বাঁধন কেটে পালিয়ে গিয়েছে। সিন শিফট হলে দেখা যায় নকুলের সেই পুরনো বাড়ির সামনে তার পরিবারের সবাই উচ্ছ্বাসিত হয়ে অপেক্ষা করছে। নকুল ঘর থেকে বেরোতেই সবাই তাকে বাহবা দিতে থাকে, কারণ সে ভালো টপ র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তাদের পরিবার যে আসলে আর্থিকভাবে উন্নত হয়ে গেছে সেটা তারা নকুলকে বোঝানোর চেষ্টা করতে চায়। কিন্তু নকুল তাদের পুরো কথা শোনার আগেই বলে, তোমাদের আর মনে করিয়ে দিতে হবে না, আমি জানি তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, তাই আমি এবার মন দিয়ে পড়াশোনা করে অ্যাস্ট্রোনট হয়ে তোমাদের নাম উজ্জ্বল করব। পিটার তাকে বলে, অ্যাস্ট্রোনট হওয়া তো অনেক কঠিন কাজ। তখন সে বলে, আমি বুঝে গেছি কঠিন কাজের শেষে সাফল্য পেলে ঠিক কতটা প্রফুল্ল লাগে। নকুল লক্ষ্য করে সেখানে কোথাও সিনথিয়াকে দেখা যাচ্ছে না। সে তখন জিজ্ঞেস করে, আচ্ছা, সিনথিয়া কোথায়? নেভিলের মুখটা মলিন হয়ে যায়, কিন্তু এরপরই ড্রামাতে একটা টুইস্ট আসে। সিন শিফট হলে দেখা যায় সিনথিয়া আবারও ড্রামার জগতে চলে আসে। নকুলকে কংগ্রেচুলেশন জানায় আর মনে মনে বলে সে তো এমনিতেই বাস্তব জীবনে ইতিম, তার তো কোনো আত্মীয় স্বজনও নেই। তার চেয়ে ভালো সেই ড্রামার জগতেই নেভিলের সাথে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে থাকবে। আর এই সুন্দর আর অসাধারণ এই মুহূর্তটার মধ্য দিয়ে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।